পুরো আকাশ জুড়ে খণ্ড খণ্ড মেঘের ছড়াছড়ি। তারই মধ্যে সূর্যমামা মাঝে মধ্যে উকি ঝুঁকি দিয়ে যাচ্ছেন নিজের উপস্থিতি সকলকে জানিয়ে দেবার জন্য। হিম হিম ভাব চারদিকে। হিম শীতল বায়ুর স্পর্শ পেতেই কেমন শির শির ভাব তৈরি হচ্ছে ভিতরে। চোখের সামনে দিয়ে দুই একটা চড়ুই পাখিরা কানামাছি খেলার মতো ছুটাছুটি করে চলেছে আর কিচিরমিচির শব্দ করে চলেছে। আমি ব্রিজের এক প্রান্তে রেলিং এর উপর দুই হাত ভর করে দাঁড়িয়ে এইসব পর্যবেক্ষণ করছি। বাতাসের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চুলগুলোও মেতে উঠেছে ছিনিবিনি খেলায়। সামনের দিকে ছোট ছোট চুলগুলো বারবার চোখের সামনে এসে পড়ছে। বিরক্তিকর ভঙ্গি নিয়ে আমি বারবার চুলগুলো কানের কাছে গুজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর আমি পাশ ফিরে তাকাই। পাশেই রিয়ান নিশ্চুপ দাঁড়িয়ে আছে। পিঠটা রেলিং এর ধারে ঠেকিয়ে দুই পা ক্রস করে দাঁড়িয়ে আছে। বা হাত পকেটে ঢুকিয়ে ডান হাতে মোবাইল স্ক্রোল করছে। পরনে তার চকলেট কালার টি শার্ট আর হোয়াইট প্যান্ট। কালো ঘন চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি তার বা পাশে দাঁড়িয়ে থাকায় তার বা গালে উপস্থিত তিলটি আমার চোখে বারবার বিঁধছে। আমি দ্রুত তার থেকে চোখ সরিয়ে নেই। তা না হলে কখন কোনো অঘটন ঘটিয়ে ফেলি কে জানে। এই তিলের উপর আমার শুরু থেকেই দুর্বলতা কাজ করে, যার জন্য দুর্ঘটনা ঘটার আশঙ্কাও প্রবল। আমি নিজেকে সামলে নিয়ে শান্ত কণ্ঠে বলি, থ্যাংক ইউ ডাক্তার রিয়ান। আপনি না হলে আজকে হয়তো আদিব ভাইয়া আর পায়েলের বিয়েটা সম্ভব হতো না। রিয়ান মোবাইলের দিকেই তাকিয়ে বলে, হুম। আমি আবার বলি, আদিব ভাইয়া আর পায়েলকে একসাথে খুব মানায় তাই না? সে আগের ন্যায় মোবাইল স্ক্রিনে তাকিয়েই বলে, হুম। আমি এইবার রিয়ানের দিকে ভ্রুকুটি একত্রিত করে তাকাই। বুঝার চেষ্টা করি সে কি আদৌ আমার কথা শুনছে কিনা। এইটা পরীক্ষা করার জন্য বলি, মাছির সাথে মশার বিয়ে হলে তাদেরকেও বেশ মানাবে তাই না? সে আগের ন্যায় মোবাইলে মগ্ন হয়ে বলে, হুম। আমি এইবার তার কথা শুনে ফিক করে হেসে দেয়। রিয়ান এইবার মোবাইলের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে আমার দিকে তাকায়। ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকে আর আমার এই হাসির পিছে লুকিয়ে থাকা রহস্যটি বুঝার চেষ্টা করে। অতঃপর ব্যর্থ হয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, হোয়াট? আমি কোনে মতে হাসি থামিয়ে বলি, মনে করেন একটু আগে আমি কি বলেছিলাম আর আপনি কি উত্তর দিয়েছেন? এই বলে আবার হাসতে থাকি। রিয়ান কিছুক্ষণ আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। অতঃপর কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই সে আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, দিন দিন বাদর হচ্ছ। আমার সাথে মশকারা করা হচ্ছে। আমি হাসি থামিয়ে মিষ্টি হাসি হেসে বলি, আমার কি আর সেই সাহস আছে বলুন? আমি তো শুধু দেখতে চাচ্ছিলাম যে হুম বলাটা কি আপনার মুদ্রাদোষ কিনা। রিয়ান মুখ ঘুরিয়ে নিয়ে মোবাইল অফ করে পকেটে ঢুকাতে ঢুকাতে বলে, নোট সো ফানি। আমি মুখটা গোমরা করে বিড়বিড় করি, খাটাস একটা। হুহ। রিয়ান আমার দিকে তাকিয়ে বলে, কিছু বললে? আমি কিছুটা হকচকিয়ে গিয়ে বলি, না কই। আপনি কানে বেশি শুনেছেন মনে হয়। হে হে। রিয়ান আমার দিকে তাকিয়ে বলে, পায়েলের প্রবলেম ছিল ভালো কথা, কিন্তু তার জন্য ও এমন এক বয়স্ক লোকের সাথে কেন গেল? এর চেয়ে অনেক ভালো ভালো অপশন ছিল ওর কাছে। আমি রিয়ানের দিকে তাকিয়ে বলি, মেয়েদের জীবন এইভাবেই সহজ নয় ডাক্তার রিয়ান। তার উপর যদি সেই মেয়ের মধ্যে কোনো ত্রুটি থাকে তাহলে তো কথাই নেই। তাকে তো সব জায়গায় অপদস্থ হতে হয়, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে। পায়েলের মধ্যে যেহেতু ত্রুটি ছিল তাই ওকে কেউ কখনোই নিজের বাড়ির বউ বানাতে চাইত না। কেননা এইখানে কম বেশি সকলেই তাদের বংশধর নিয়ে চিন্তিত। আর এই সমাজের তো একটা ধারণা আছেই,
নিজের রক্তই হয়, অন্যের রক্ত কখনো নিজের হয় না। তাদের ভাষ্যমতে এই দুইটা কখনো এক হয় না, আর হবেও না। যার জন্য বন্ধা নারীদের কখনোই একটা ভালো ফ্যামিলিতে জায়গায় হয় না। তাদের আসলে এই সমাজে তেমন কোনো জায়গায়ও নেই, এমনকি প্রতিষ্ঠিত হওয়ার পরও না। যদি এমন নারীদের বিয়ের কথা উঠেও তখন সমাজের দৃষ্টিকোণ থেকে এমন নারীদের বিবাহিত অথবা যার আগের ঘরের বাচ্চা কাচ্চা আছে সেই সব পুরুষদের কাছে বিয়ে দেওয়াই শ্রেয়। এতে দুই পক্ষই সন্তুষ্ট হয়। এই হচ্ছে আমার সো-কল্ড সোসাইটি উর্ফে সমাজের ধারণার বিষয়বস্তু। সেই দিক দিয়ে যখন পায়েলের বন্ধা হওয়া সম্পর্কে ওর প্রতিবেশী জানতে পারে তিনি তখন এমনই এক সম্বন্ধ নিয়ে আসে। আর পায়েল তো তখন পুরোপুরি ভেঙে পড়েছিলাম, সাথে মাথায় জিদ চেপে বসেছিল ও আদিব ভাইয়ার থেকে দূরে চলে যাবে, নিজেকে তার সাথে লাইফের সাথে জড়িয়ে কষ্ট দিবে না, নিজের লাইফ নষ্ট করবে, কিন্তু আদিব ভাইয়ার না। তাই ও রাজি হয়ে যায়। কথায় আছে, ভালোবাসা মানুষের হেদায়েত জ্ঞান সব কেড়ে নেয়। পায়েলের বেলাও এই কথাটা বেশ খানিকটা প্রযোজ্য। অন্যথায় এমন ডিসিশন নেওয়ার মতো মেয়ে পায়েল না। রিয়ান বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, অতঃপর দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, এইখানে কি আরো কিছুক্ষণ থাকবে বা খিদে পেয়েছে কিছু খাবে? আমি মুচকি হেসে চারদিক তাকিয়ে দেখতে থাকি কি আছে খাওয়ার মতো। সামান্য পরিমাণ খিদে তো পেয়েছেই। পাশেই বাদামওয়ালাকে চোখ পড়তেই আমি বলি, বাদাম খাওয়া যায়? কি খাওয়াবে নামায়? রিয়ান ভ্রুকুটি আড়াআড়িভাবে কুঞ্চিত করে বলে, এইটা রিকোয়েস্ট ছিল নাকি প্রশ্ন? আমি সামনে এগুতে এগুতে বলি, আপনার মন যেটা বলে সেটাই। রিয়ান কিছু না বলে ডান দিতে চুলগুলো ঠিক করতে করতে এগিয়ে আসে। আমি চারপাশটা দেখতে থাকি। ব্রিজের কোনায় কোনায় ছড়িয়ে আছে কাপলরা। তারা টুকিটাকি কথা বলছে আর হাত করে হাঁটছে। কেউ বা দাঁড়িয়ে আছে আর বাদাম চিবুচ্ছে। এইসব যখন আমি পর্যবেক্ষণ করছি তখন ইটের টুকরো পায়ের নিচে এসে পড়ে, আর আমি তাল সামলাতে না পেরে পড়ে যেতে নেই। তা দেখে রিয়ান আমায় দ্রুত আগলে নেন। সে আমার পিছনে থাকায় একদিক দিয়ে সুবিধাই হয়েছে। প্রথমত ঘটনাটা বুঝতে আমার বেশ সময় লাগে, অতঃপর বুঝতে পেরে দেখি আমি তার বাহুদয়ের মাঝে। সাথে সাথে আমি সরে দাঁড়াই আর চারপাশে তাকাতে থাকি। সকলেই আমাদের দিকে তাকিয়ে আছে। কেউ মিটিমিটি হাসছে তো কেউ কানা ঘুষা করছে। এতে লজ্জা লাগছে আমার বেশ, কিন্তু বাইরে দিয়ে প্রকাশ করছি না। মনে মনে নিজেকে কয়েকশো বকা দিচ্ছি রাস্তায় ঠিক মতো না হাঁটার জন্য। আমি রিয়ানের দিকে তাকাই তার ভাবভঙ্গি বুঝার উদ্দেশ্য। তাকিয়ে দেখি তার এতে কোনো ভাবান্তর নেই। সে অতি শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তা দেখে মনে আনমনে এইবার ভাবতে থাকি, সে এমন কেন? হুয়াই। খাটের এক কোণে বসে আছে পায়েল। চোখে মুখে তার এক রাশ ভয়ের সাথে কিছুটা সংশয়। আদিব ওয়াশরুমে গিয়েছে ফ্রেশ হতে। পায়েল আগেই ফ্রেশ হয়ে বেরিয়েছে। আপাতত পায়েল আদিবের বেরিয়ে আসার জন্য অপেক্ষা করছে। বিয়ের হওয়ার পর থেকে আদিব এই পর্যন্ত পায়েলের সাথে কথা বলেনি। পায়েল অনেকবার চেষ্টা করেছে কথা বলার, কিন্তু আদিব কথা বলতে নারাজ। তারা আপাতত আদিবের বড় বোনের বাড়িতে উঠেছে। আজকে এইভাবেই অনেক কাহিনী হয়ে গিয়েছে, তার উপর বাসায় গিয়ে যদি নতুন কোনো কাহিনী হয় সেই কথা চিন্তা করে আদিব আজ বাসায় যায়নি। আগে নিজেকে একটু সামলে নেওয়া প্রয়োজন। আদিবের বোন আর দুলাভাই তারা দুইজনও এই বিষয়টা বুঝতে পেরে আদিব আর পায়েলকে নিজের বাসায় নিয়ে আসে। কাল সকলে একসাথেই আদিবের বাসায় যাবে। যদি আদিবের বাবা মা সহজেই তাদের ব্যাপারটা মেনে নেয় তাহলে তো হলো এই। আর যদি না মানে তখন বুঝবে তারা। বেশ কিছুক্ষণ পর আদিব চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। পরনে তার লাল টি শার্ট আর কালো ট্রাউজার।
উজ্জ্বল শ্যামলা চেহারায় বিন্দু বিন্দু পানির ফোঁটা জমে আছে। চোখের নিচে বেশ কালি পড়ে গিয়েছে। আগের চেয়ে অনেকটা শুকিয়েও গিয়েছে বটে। কিছুটা রোগা রোগা লাগছে। বুঝাই যাচ্ছে অনেক দিন যাবৎ ঠিক মতো খাওয়া ঘুম হয় না আদিবের। আদিবের এমন অবনতি দেখে পায়েলের কান্না পাচ্ছে। আদিবের এইসব পরিবর্তনের পিছে যে পায়েলেরই অবদান। আদিব বারান্দায় টাওয়াল মেলে দিয়ে বিছানার কাছে আসে। তা দেখে পায়েল দীর্ঘ এক নিঃশ্বাস নিয়ে আদিবের উদ্দেশ্যে বলে, আদিব প্লিজ আমায় মাফ করে দিন। আমি আপনাকে কষ্ট। আদিব কথার মাঝে ফোড়ন দিয়ে বলে, মাফ করা কি এতই সহজ? আমাকে তুমি ঠিক কি পরিমাণ কষ্ট দিয়েছ তার আন্দাজও আছে তোমার। আমার প্রেয়সী আমাকে ভালোবাসে না কথাটি শোনার পর আমার কি অবস্থা হয়েছিল তুমি কি তা আদৌ জানো? যখন আমার ভালোবাসাকে অপমান করেছ, বারবার ফিরিয়ে দিয়েছ, ইগনোর করেছ, তখন আমার কতটা কষ্ট হয়েছে জানো? আমার প্রতি ভালোবাসাগুলোকে যখন তুমি আবেগের নাম দিল তখন কেমন লেগেছিল জানো? ডু ইউ হ্যাভ এনি ডাউট তুমি কি করেছ? কিসের জন্য ক্ষমা করব তোমায় বলো? আমাকে আঘাত করার জন্য নাকি আমাকে কষ্ট দেওয়ার জন্য নাকি আমাকে ভেঙে চুরে দেওয়ার জন্য নাকি আমাকে তিলে তিলে শেষ করার জন্য? বলো। পায়েল এইবার ফুপিয়ে উঠে। তা দেখে আদিব পায়েলের কাছে এসে ওর বাহু দুইটি চেপে ধরে ওকে দাঁড় করিয়ে বলে, একবার কি আমাকে বিশ্বাস করা যেত না? বলে দেখা যেত নিজের সমস্যার কথা। কি ভেবেছিলে সব শুনে আমি তোমায় ছেড়ে দিব? নাকি পরিবারের দোহাই দিয়ে মুখ ফিরিয়ে নিব? এতটা অবিশ্বাস ছিল আমার প্রতি? আমি তো সবসময় তোমাকে চেয়েছিলাম, তোমার সেই পাগলামো ভালোবাসা চেয়েছিলাম। তাহলে এর মাঝে বাচ্চার বিষয়টা আসেই বা কিভাবে? অ্যান্সার মি ডেমিট। পায়েল কিছু না বলে ফোপাতে থাকে। তা দেখে আদিব পায়েলের বাহুদয় ছেড়ে গালে হাত রেখে মাথার সাথে মাথা ঠেকিয়ে বলে, একদম কান্না করবে না। তোমার কান্না দেখে আমি এইবার গলব না। অনেক কষ্ট দিয়েছ আমায় তুমি। বুকের বা পাশটা একদম জ্বালিয়ে ছারখার করে দিয়েছ তুমি। তোমাকে ক্ষমা আমার পক্ষে সম্ভব কি না জানি, কিন্তু তাই বলে যে তোমাকে ছেড়ে দিব তা না। আমার তুমি বুঝলে। তোমাকে সারা জীবন এই আদিবেরই হতে হবে। তুমি আমার ভালোবাসা না আমার আসক্তি, যাকে ছাড়া বাঁচা আমার পক্ষে কোনো কালেই সম্ভব না। বুঝলে? পায়েল কিছু না বলে আদিবকে জড়িয়ে ধরে। কিন্তু আদিব ওকে ধরে না। আদিবের মনে একটু একটু করে জমতে থাকা অভিমানগুলো আজ পাহাড় ন্যায় সমান হয়ে দাঁড়িয়েছে, যা আদৌ ভাঙবে কি না তা অজানা। রাত প্রায় 11টা, রুমে বসে চুপচাপ পড়ছি। আর বা হাতে থাকা কলমের কেপটা চিবুচ্ছি। পড়ার সময় কলম চিবানোটা হচ্ছে বদ অভ্যাস। ওই বদ অভ্যাসের জন্য ছোট থেকেই মায়ের কাছে কতটা যে বকুনি খেয়েছি তার হিসেব নেই। কিন্তু তাও শুধরাইনি। বদ অভ্যাস কি আর এত সহজে বদলে নেওয়া যায়? যায় না। কিন্তু এইটা মা নামক জাতিকে কে বুঝাবে? এরা হচ্ছে বুঝদার জাতি। এদের বুঝের উপর কোনো বুঝো কাজ করে না। কিন্তু তাও পৃথিবীর সবচেয়ে কিউট ব্যক্তি কিন্তু তারাই। আমি এক ধ্যানে পড়ছি। অতঃপর হুট করে মনে হলো শুভ এর খবর নেওয়া উচিত। কেমন অবস্থা ওর কে জানে। মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় দেখা করেছিলাম। এরপর ডাক্তার রিলিজ করে দেওয়ার পর দেখা হয়নি। ডাক্তার ওকে বেড রেস্ট নিতে বলেছিল। সেজন্য ও আর মেডিকেল আসেনি। আমার দেখাও হয়নি। ব্যস্ততা আর এত শত ঝামেলার মধ্যে শুভর কথাটা মাথা থেকেই বের হয়ে গিয়েছিল। ভাবলাম ফোন করে দেখি। অতঃপর মনে পড়ল আমার কাছে তো ওর নাম্বারই নেই। দরকার পড়ে নি বলে নাম্বারও নেওয়া হয়নি। এই যুগে তো নাম্বার ছাড়া তো কাউরো খোঁজই পাওয়া যায় না। কাউরো বাসায় যেতে হলেও এখন আগে ফোন করে যেতে হয়।
বেশিরভাগ মানুষের জীবনই এখন মোবাইল নির্ভর। মোবাইল ছাড়া তারা যেন একদম অচল। অথচ ৮০-র দশকে মোবাইলের তেমন কোনো নাম গন্ধই ছিল না। তখন মানুষের মধ্যে ছিল সুসম্পর্ক। এখন তো সবই নামমাত্র সম্পর্ক। আমি এইসব ভেবে এক দীর্ঘ নিঃশ্বাস নেই। ফোনটা সাইডে রেখে আবার পড়ায় ধ্যান দেই। এমন সময় দরজায় নক পড়ে। সাথে সাথে আমার ভ্রুকুটি কুঞ্চিত হয়ে আসে। এই সময় কে আসতে পারে তা ভাবতে থাকি। অতঃপর আন্টির আওয়াজ শুনে দ্রুত উঠে দাঁড়াই আর দরজার দিকে অগ্রসর হই। দরজা খুলতেই রেনু আন্টির হাস্যোজ্জ্বল মুখটি ভেসে উঠে। আমিও আন্টিকে দেখে মিষ্টি হাসি দেই আর বলি, আন্টি এত রাতে কিছু দরকার ছিল কি? রেনু আন্টি হেসে বলে, তেল হালকা গরম করে এনেছিলাম তোর মাথায় দিয়ে দেওয়ার জন্য। সন্ধ্যায় না বললি যে মাথা ব্যথা করছিল। তেল দিয়ে ভালো মতো মালিশ করে দিল, দেখবি ভালো লাগবে। আমি নাক ছিটকে বলি, তেল দিব না। চুল পড়ে তেলে চেপ চেপ করে। রেনু আন্টি হেসে বলে, করলে করবে, কালকে শ্যাম্পু করে নিস। এখন আয়। এই বলে আমাকে ভিতরে নিয়ে আসে। টেবিলে বই দেখে বলে, কিরে পড়ছিলি? আমি মাথা নাড়াই, যার অর্থ হ্যাঁ। আন্টি হেসে আমাকে নিচে বসিয়ে নিজে বিছানার উপর বসে। তারপর চুলে তেল দিয়ে দিতে শুরু করে আর মালিশ করে দিতে থাকে। বেশ আরামই লাগছিল। আন্টি বলে, কি হাল করেছিস চুলে? শেষ কবে তেল দিয়েছিলি মাথায়? আমি কিছুক্ষণ ভাবার অভিনয় করে বলি, ওয়ান্স আপন এ টাইম ইন মঙ্গল গ্রহ। আন্টি আমার কান মলে বলে, মজা করা হচ্ছে আমার সাথে? আমি শব্দ করে হেসে বলি, আবার জিগায়। আন্টি হালকা হেসে আমার মাথা চাপড় মারে। অতঃপর আবার মাথায় তেল দেওয়ার দিকে নজর দেয়। তেল দেওয়া শেষে আন্টি বেনুনি করে দেয়। অতঃপর মাথায় হাত বুলিয়ে চলে যায়। আমি দরজা দিতে যাব এমন সময় রিয়ান এসে হাজির। তার হাতে কয়েকটা বই। আমি তাকে দেখার সাথে সাথে অপ্রস্তুত হয়ে যাই। ভেবেছিলাম গোসল করার আগ পর্যন্ত এই তেলওয়ালা লুক নিয়ে রুম থেকে বের হব না। সেটা তো এখন গুড়ে বালি। এইদিকে সে আমার দিকে তাকাতেই থ হয়ে যায়। চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। অতঃপর শান্ত কণ্ঠে বলে, ছকিনার মা সেজে আছো কেন? কোথাও কি যেমন ইচ্ছা তেমন সাজো প্রতিযোগিতা চলছে নাকি? এতক্ষণ আমার মধ্যে অপ্রস্তুতকর একটা ভাব বিরাজমান করলেও রিয়ানের কথা শুনে আমি তেলে বেগুনে জ্বলে উঠি। রাগে ফুসফুস করতে করতে বলি, হোয়াট ডু ইউ মিন বাই ছকিনার মা? আমাকে মোটেও ছকিনার মা লাগছে না। রিয়ান দেয়ালের সাথে একটু ভর দিয়ে দাঁড়িয়ে বলে, ঠিকই বলেছ, তোমায় ছকিনার মা লাগছে না, বরং পেতনি পেতনি লাগছে। নিজের চয়েসের উপর এখন ডাউট হচ্ছে। এইটা আদৌ আমার চয়েস তো? আমার চয়েস তো সবসময় বেস্ট হয়। কিন্তু এবার এত নিম্ন কিভাবে বের হলো? কথাটা বলে গভীর ভাবনায় মগ্ন হয়ে আছে এমন একটা ভাব নিয়ে দাঁড়ালেন সে। আমি তার কথা শুনে ছোট ছোট চোখ করে তার দিকে তাকাই। তার কথার অর্থ বুঝার চেষ্টা করতে থাকি। অতঃপর তার কথার অর্থ বুঝতে পেরে তার দিকে কটমট দৃষ্টিতে তাকাই। রুদ্ধদ্বার কণ্ঠে বলি, বান্দার ক্যা জানে আদরা ক্যা সোয়াদ। হুহ। এই বলে ভেঙচি কাটি। আমার কথা শুনে রিয়ান আমার দিকে কটমট দৃষ্টিতে তাকায়। অতঃপর কি জানি ভেবে মুচকি হেসে বলে, বিয়ের পর জেনে নিব নে সোয়াদটা কেমন। এই বলে চোখ টিপ দিয়ে ঠোঁট টিপে হাসতে থাকে সে। আর আমি বোকা বোকা চোখে তার দিকে তাকাই। বেশ কিছুক্ষণ বুঝতে পেরে মাথা নয়ে যায়। লজ্জায় আমার গাল লাল হয়ে যায়।
সে তা দেখে হালকা হেসে আমার সামনে এসে দাঁড়ায়। অতঃপর মাথায় হালকা টোকা দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, কথায় আছে, লজ্জাই নারীর ভূষণ। কথাটির জীবন্ত প্রমাণ তুমি। এত লজ্জা পাও কই? গোডাউনে বস্তা বস্তা ভরে রেখেছ নাকি? স্টক শেষই হয় না। আমি তার দিকে চোখ তুলে কিছুক্ষণ কটমট দৃষ্টিতে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেই। রিয়ান মুচকি হেসে তার হাতে থাকা বইগুলো এগিয়ে দিয়ে বলে, সামনেই তো ইয়ার চেঞ্জ এক্সাম। মেইন বইগুলোর পাশাপাশি এই বইগুলোও পড়বে। এইখানে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে, সাথে এক্সপ্লেনেশনও। বইগুলো পড়লে সকল বিষয়গুলো সহজ লাগবে বলে আশা করি। আমি বইগুলো নিয়ে মিষ্টি হাসি হেসে বলি, থ্যাংক ইউ। রিয়ান আমার একটু কাছে এসে নাকটা টেনে দিয়ে বলে, একদম 5 বছরের একটা বোকা শোকা মেয়ে লাগছে। এই বলে উল্টো পথে হাঁটা দেয়। আর আমার গাল দুটো আবার লাল হয়ে যায়। উফ, এই ছেলেটার সামনে এত লজ্জা পাই কিভাবে কে জানে। তার উপর সেও আমায় বারবার লজ্জায় ফেলে। খারুশ একটা। হুহ। নিজের শ্বশুরবাড়ির সামনে দাঁড়িয়ে আছে পায়েল। পাশেই তার আদিব। সামনের দিকে আদিবের বড় আপু আর দুলাভাই। 4 জনের চেহারাতেই চিন্তার ছাপ স্পষ্ট। বাসার ভিতরে ঢুকার পর ঠিক কি হতে পারে তাই নিয়েই সকলের যত শত চিন্তা। গুমোট ভয় বাসা বেঁধেছে সকলের মনে। কিছুক্ষণ নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে আদিবের বড় আপু মিষ্টি অতি সাহস নিয়ে দরজার বেল টিপ দেন। বেশ কিছুক্ষণ পর এক মাঝবয়সী মহিলা দরজা খুলে দেন। গায়ের রং শ্যামলা। পরনে তার হালকা রঙের কুচিবিহীন সুতি শাড়ি। মাথায় ঘোমটা দেওয়া। অতি মায়াবী তার মুখখানি। বয়সের ছাপ এখনো পড়েনি। সম্ভবত তিনিই আদিবের মা। তিনি মিষ্টি আপুকে দেখার সাথে সাথেই চওড়া এক হাসি দেন। আদুরে সুরে মিষ্টি আপু ও তার বর রাশেদকে ভিতরে আসার জন্য আহ্বান জানান। তাদের কথা শুনে সিউর হওয়া গেল যেন তিনিই আদিবের মা ইসমি বেগম। মিষ্টি আপু আর রাশেদ ভাই দুইজনে স্মিত হেসে ঘরে ঢুকে পড়ে। অতঃপর আদিবের মায়ের নজর যায় আদিব আর পায়েলের উপর। একটু নিচেই তাকাতেই তিনি দুইজনের হাত একত্রিত দেখতে পান। সে সেই দিকে কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থাকেন। অতঃপর মাথা উঠিয়ে আদিব আর পায়েলের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকান। তারপর গলা ঝেড়ে আদিবকে উদ্দেশ্য করে বলেন, বাবা এই মেয়েকে। ইসমি বেগমের কথায় আদিব একটু নড়েচড়ে দাঁড়ায়। নিজেকে একটু সামলিয়ে নিয়ে বলে, ও আমার স্ত্রী আম্মু, বিয়ে করেছি আমি ওকে। ড্রয়িং রুমের পরিবেশটা একদম ছমছমে। পিন পিন নীরবতা বিরাজমান করছে চারদিকে। সকলের মধ্যেই গাম্ভীর্যতা ছেয়ে আছে। সোফার এক পাশে একজন মধ্যবয়স্ক লোক বসে আছে। পরনে সাদা পাঞ্জাবি পরা, চোখে কালো মোটা ফ্রেমের চশমা। পান খাওয়ার ফলে তার ঠোঁট দুটো একদম টুকটুকে লাল হয়ে আছে। শরীরের বান এখনো বেশ শক্ত। বুঝাই যাচ্ছে যুবককালে বেশ পরিশ্রমী ছিলেন। চোখে মুখে তার গাম্ভীর্যতা ছেয়ে আছে, সাথেই অকপট রাগ। তিনি বরং আর কেউ নন, আদিবের বাবা আমির শেখ। তারই পাশে ইসমি বেগম বসে আছে। তার চোখে মুখে থমথম ভাব, সাথে এক রাশ বিস্ময়। তিনি হয়তো আশা করেননি যে তার ছেলে এমন এক এলাহি কাণ্ডের মতো কিছু করতে পারে। তাদের দুইজনের উল্টো পাশেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আদিব আর পায়েল। তাদের থেকে 6 হাত দূরেই বা পাশের দিকে মিষ্টি আর রাশেদ দাঁড়িয়ে আছে। নির্বাক তাদের ভাবভঙ্গি। অবশেষে নীরবতা পেরিয়ে আমির সাহেব গলা ঝেড়ে আদিবকে উদ্দেশ্য করে বলে, আমি যা শুনেছি তা কি ঠিক? তুমি এই মেয়েকে বিয়ে করেছ? আদিব মাথা নিচু করেই বলে, যা শুনেছ তাই ঠিক। আমি পায়েলকে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করেছি।
আমির সাথে গভীর নয়নে আদিবের তাকিয়ে বলে, তোমাদের সম্পর্ক কত দিনের? আদিব নিচু স্বরেই বলে, কয়েক মাসের ব্যবধানে 2 বছর পূর্ণ হবে। আমির সাহেব এইবার গলা উঁচু করে বলে, তা এইভাবে না জানিয়ে বিয়ে করার কারণ জানতে পারি কি? এমন তো নয় যে আমরা প্রেম বিদ্বেষী। তা না হয় মানা যেত, তুমি আমাদের বলতে পারোনি। কিন্তু এইখানে তো এমন কিছুই নয়, তাহলে না জানিয়ে বিয়ে করার মানে কি? তোমার মতো দায়িত্ববান ছেলে যে এমন একটি কাজ করতে পারে তা ভাবাই বাহুল্য। আদিব মাথা নিচু করে বলে, পরিস্থিতি এমন ছিল যে সেই মুহূর্তেই আমাকে চটজলদি সিদ্ধান্ত নিতে হয়েছে। যদি আমি তখন এমন এক ডিসিশন না নিতাম তাহলে হয়তো সারা জীবনের জন্য ওকে হারাতে হতো। এই বলে আদিব আর চোখে পায়েলের দিকে তাকায়। আমির সাহেব তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করেন, কি এমন পরিস্থিতি ছিল যে তোমায় এমন এক স্টেপ নিতে হলো শুনি? আদিব একবার পায়েলের দিকে তাকায়, তারপর দীর্ঘ শ্বাস নিয়ে শুরু থেকে সব বলতে শুরু করে। সব শুনে সকলে বাকরুদ্ধ। ইসমি বেগম অবিশ্বাস্য সুরে বলেন, তার মানে এই মেয়ে বন্ধা? ইসমি বেগমের কথাটা যেন পায়েলের বুকে কথাটা তীরের মতো গিয়ে বিঁধে। ভিতরটা একদম শূন্যতায় ভরে যায়। কান্নাগুলো গলায় দলা পাকিয়ে আসে। কথাটা তেতো হলেও সত্য, এক অপ্রিয় সত্য, যা সে কোনো দিনও বদলাতে পারবে না। আদিব গলা সামান্য উঁচু করে বলে, হুম, ও বন্ধা, তো তাতে কি হয়েছে? ইসমি বেগম উঁচু কণ্ঠে বলে, এমন মেয়েকে বিয়ে করার মানে কি? আদিব সোজাসাপটা ভাবেই বলে, ভালোবাসি আমি এই মেয়েটাকে, তাই বিয়ে করেছি। ইসমি বেগম কান্না মিশ্রিত কণ্ঠে বলেন, যে সম্পর্কের ভবিষ্যৎ যে অন্ধকার তা কি তুই জানিস? যেখানে কোনো বাচ্চাই নেই সে সম্পর্ক, কোনো মায়া টান কিছুই নেই। আর না সেই সম্পর্ক শক্ত। কিসের উপর টিকে থাকবে এই সম্পর্কটি? আর সবচেয়ে বড় কথা, এই মেয়ে তো তোর যোগ্যই না। কথাগুলো শুনে পায়েলের চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। মাথা পুরোটাই নুয়ে আসে। পায়েল জানতো এমন কিছু কথাই তাকে শুনতে হবে। সেজন্যই সে আগে থেকে নিজেকে শক্ত করে রেখেছিল। কিন্তু তাও এখন কথাগুলো নিয়ে পারছে না। ফুটবল হয়ে পড়ছে। এইদিকে আদিব কথাগুলো শুনে বেশ রেগে যায়। সে গলা উঁচু করে বলে, কিসের সাথে কি মিলাচ্ছ তুমি? তুমি এত অত্যাধুনিক চিন্তার মানুষ হয়ে কিভাবে এই কথাটি বলছো? তুমি কিভাবে বলতে পারো এই সম্পর্ক টিকবে না? বলো। একটা সম্পর্ক কখনো একটা বাচ্চার উপর টিকে থাকে না। একটি সম্পর্ক গড়ে উঠে 2 জন ব্যক্তির বোঝাপড়ার মধ্য দিয়ে, তাদের মনোভাবের স্নিগ্ধতা দিয়ে। 2 জনের প্রতি 2 জনের সম্মানই একটি সম্পর্কে মায়া, মহব্বত, টান সৃষ্টি করে। এইখানে তো বাচ্চার কোনো অবদান নেই। নিজের জীবনসঙ্গীর প্রতি যদি সামান্য পরিমাণ সম্মান থাকে তাহলে সে সম্পর্কে যত যাই হোক ফাটল ধরতে পারে না। আর আমাদের সম্পর্কে সম্মান জিনিসটা শুরু থেকেই আছে। আর তুমি যেন কি বলছিলে ও আমার যোগ্য না, তাই না? তাহলে তো আপু ও দুলাভাইয়ের যোগ্য না, তাই না? বিয়ের এত বছর হয়ে গেল তবুও আপুর এখন পর্যন্ত বাচ্চা হয়নি। তাহলে কি দুলাভাইয়ের ও উচিত আপুকে ছেড়ে দেওয়ার? তার আর পায়েলের মধ্যে তফাৎ কোথায়? আদিব একটু থেমে মিস্সির দিকে তাকিয়ে বলে, সরি আপু, আমি তোকে মাঝে আনতে চাইনি আর না তোকে আঘাত করে কিছু বলতে চেয়েছি। শুধুমাত্র আম্মুকে বুঝানোর জন্য তোকে মাঝে আনতে হলো। আম্মুর বুঝা উচিত বাচ্চাই সব নয়। তুই আর দুলাভাই কি সুখী না তোদের সাংসারিক জীবনে? বাচ্চা কি আদৌ তোদের মধ্যে কোনো ফ্যাক্ট বল? মিষ্টি ধরা কণ্ঠে ইসমি বেগমকে উদ্দেশ্য করে বলে, মা তুমি না আমায় একবার বলেছিলে, একটা সম্পর্কে বাচ্চা ততক্ষণ তুচ্ছ যতক্ষণ না আমরা সেই সম্পর্কে বাচ্চার অবস্থান গুরুত্বপূর্ণ ভাবে দেখি।
তাহলে আজ আদিবের বেলায় এই কথা কেন? শুধুমাত্র আমি তোমার মেয়ে আর পায়েল অন্য বাড়ির মেয়ে বলে। অন্যের ঘরে উকি দেওয়ার আগে নিজের ঘরের দিকে তাকাতে হয়। ভুলে যেও না। এই বলে মিষ্টি হুট করে ফুপিয়ে উঠে। রাশেদ তা দেখার সাথে সাথে তাকে আগলে নেয় আর আদিবকে চোখের ইশারায় বুঝিয়ে দেয় সে মিষ্টিকে সামলিয়ে নিবে। আদিব কিছু না বলে ইসমি বেগমের কাছে চলে যায়। মেঝেতে হাঁটু ভেঙে বসে ইসমি বেগমের হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলে, আমি জানি আম্মু, তুমি যা বলছো তা সমাজের নিজের অবস্থানটা সামনে রেখে বলছো, আবার নিজের বংশবৃদ্ধির কথাগুলো ভেবে এইসব বলছো। কিন্তু একবার পায়েলকে আপুর জায়গাটা রেখে দেখ। ওকে আলাদা না ভেবে নিজের মেয়ে ভেবে দেখ। আপু যে কষ্টে আছে পায়েলও সেই কষ্ট আছে। আল্লাহ যদি রহমত প্রদান করে তাহলে হয়তো আপুর কষ্ট লাঘব হতে পারে, কিন্তু পায়েলের, ও তো সারা জীবনের জন্যই এই কষ্ট বয়ে বেড়াবে। ওর কষ্টটা কি আদৌ কেউ কখনো উপলব্ধি করতে পারবে? একজন নারীর কাছে মা হওয়ার সুখটা কেমন তা তোমার থেকে কে ভালো জানবে? তুমিও তো মা, তাই না? আপু আর পায়েলের মতো মেয়েদের যদি সবাই এই সমাজ থেকে তুচ্ছ করে দেয় তাহলে ওরা যাবে কই? তাদের কি অধিকার নেই সংসার করার, একটুখানি ভালোবাসা পাওয়ার? সমাজের চিন্তাভাবনা পাশে রেখ দাও আম্মু। যেই সমাজ এক বাচ্চা মেয়ের সাথে হওয়া অন্যায়ের দায়ভার ওকেই ঘোষিত করে, সেই সমাজ আর যাই হোক কখনোই ভালো কিছু করবে বলে আশা করা যায় না। তাই বলছি আম্মু, পায়েলকে এইসব তুচ্ছ বিষয়ের কারণে অবজ্ঞা করো না। এই একটা কারণের জন্য কখনোই ওকে জার্জ করো না। সকলের মধ্যেই কম বেশি ত্রুটি আছে, কেউ পারফেক্ট না আম্মু। বুঝার চেষ্টা করো। যদি আল্লাহ তৌফিক দান করে থাকেন আমরাও কোনো না কোনো ভাবে বাবা মা ডাকটা শুনতে পারব। তুমি না বলো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাহলে এখন কেন খারাপটা ভাবছ? সব শুনে ইসমি বেগম ছলছল চোখে আদিবের দিকে তাকায়। পাশ থেকে আমির সাহেব গম্ভীর কণ্ঠে বলেন, আদিব যা বলছে তা ঠিকই বলছে মিসির মা। যা হওয়ার তা হয়েই গিয়েছে, এখন আর সে বিষয় নিয়ে কথা বলে লাভ নেই। যা ভাগ্যে ছিল তাই হয়েছে। ইসমি বেগম নিজের চোখ মুছে নিয়ে পায়েলের দিকে তাকিয়ে ইশারা করে তার সামনে আসতে। পায়েলে তা দেখে গুটি গুটি পায়ে ইসমি বেগমের দিকে এগিয়ে যায়। পায়েল সামনে আসতেই তিনি দাঁড়িয়ে যান। অতঃপর নিজের হাতের স্বর্ণের চিকন চুড়ি দুইটি খুলে পায়েলের হাতে পরিয়ে দেন। পায়েলের হাত চিকনচাকন হওয়ায় চুড়িগুলো ওর হাতে ঢুকে যায়। পায়েল ছলছল চোখে ইসমি বেগমের দিকে তাকাতেই ইসমি বেগম পায়েলের গালে হাত রেখে বলে, একটু আগের বলা কথাগুলোর জন্য মাফ করে দিও। আমার কথাই নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছ তুমি, তাই না? পায়েল চটজলদি বলে উঠে, না না আন্টি, আপনি মাফ চাইবেন না। আমি কষ্ট পাইনি। একজন মা হিসাবে আপনি আপনার সন্তানের ভালোটাই বিবেচনা করেছেন, আর এইটাই স্বাভাবিক। তাই আমি কিছু মনে করিনি। ইসমি বেগম স্মিত হাসেন। তিনি পুরোপুরিভাবে না হলে আংশিকভাবে পায়েলকে মেনে নিয়েছেন। হয়তো সময়ের সাথে সাথে পায়েলকে পুরোপুরিভাবে আপন করে নিবে। আমির সাহেব গলা ঝেড়ে বলেন, এই বিষয় নিয়ে যেন এই বাসায় আর কোনো কথা না উঠে। মিসির আম্মু, তুমি যাও নববধূকে স্বাগতম জানানোর ব্যবস্থা করো। আদিব সংকোচ ভরা কণ্ঠে আমির সাহেবকে জিজ্ঞেস করে, তার মানে বিয়েটা কি তোমরা মেনে নিয়েছ? আমির সাহেব সামনে ঝুঁকে আদিবের পিঠে চাপড় মেরে বলেন, আপনার কি এতে সন্দেহ আছে? আদিব মাথার পিছে হাত বুলাতে বুলাতে বলে, না। আকাশে অজস্র মেঘের ভেলার রাজত্ব। অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে তারা ছুটে চলেছে। সূর্যমামাও সময় সুযোগ পেলে বেরিয়ে আসছে মেঘের আড়াল থেকে। মৃদু পরিমাণে হিম বায়ু বইছে। গায়ের সাথে বায়ুর সংস্পর্শ হতেই কেমন শিহরণ কাজ করছে।
আমি রাস্তার একপাশে দাঁড়িয়ে এপ্রনটা ভালো মতো জড়িয়ে নিয়েছি। হুট করেই বেশ শীত লাগছে। আবহাওয়া পরিবর্তন হওয়ায় এমনটা লাগছে। রিয়ানের আজ সার্জারি থাকায় সে আমাকে বাসায় পৌঁছে দিতে পারবে না, যার জন্য আজ একাই যেতে হবে। রিকশা খুঁজছি কিন্তু পাচ্ছি না। বেশ কিছুক্ষণ পর রিকশা পেয়েও যাই। রিকশা চলছে আপন গতিতে। আমি রিকশায় বসে মোবাইল গুতাচ্ছি। এমন সময় রিকশা কেমন নড়তে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই রিকশার ডান পাশের চাকা খুলে যায় আর রিকশা ডান দিকে হেলে পড়ে। সেই সাথে আমি ছিটকে পড়ি রাস্তায়। গোধূলির আমেজ চারদিকে ছড়িয়ে পড়েছে। সূর্যমামাও হারিয়ে গিয়েছে পশ্চিম আকাশের অন্তরালে। অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথে হিম হিম ভাবও তীব্র হয়ে আসছে। এর সাথেই ব্যস্ত শহরটি হয়ে উঠেছে আরও ব্যস্তময়। মানুষের শোরগোল দরদর করে বেড়ে উঠছে। বড় রাস্তার ধারে সিগন্যালের জ্যাম লেগেছে। টানা হর্নের শব্দে পরিবেশ তিক্ত হয়ে উঠছে। কিন্তু একজনের কাছে এই পরিবেশ তিক্ত নয়, বরং বিষাক্ত লাগছে। অতি বিষাক্ত। ঘড়ির এক একটা কাঁটা যেন তার কাছে হাজারো বছরের সমান মনে হচ্ছে। বারবার ছটফট করছে। মন একদম অস্থির হয়ে আছে নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য। বড় রাস্তায় গাড়ি চালাচ্ছে বলে গাড়ি রেখে দৌড়ে যেতে পারছে না। নিজেকে যেন আজ তার বড্ড অসহায় লাগছে। বড্ড। হুট করেই জীবনটা বিষাদময় লাগছে। বারবার ঘড়ির দিকে নজর দিচ্ছে সে। সময়ের প্রহর যেন কাটতেই চাইছে না, তারই সাথে সিগন্যালের জ্যামটিও। নিজেকে শান্ত রাখা এখন দায় সমান হয়ে উঠেছে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ আসে। সিগন্যাল জ্যামটি ছুটে যায় আর সেই লোকটি দ্রুত গতিতে গাড়ি ছুটিয়ে নিয়ে চলে ধানমন্ডি ক্লিনিকের সামনে। বেশ কিছুক্ষণের মধ্যেই গাড়িটি এসে থামে ধানমন্ডি ক্লিনিকের সামনে। লোকটি হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে ভিতরের দিকে অগ্রসর হয়। এগিয়ে যায় রিসেপশনের দিকে। ব্যাকুল কণ্ঠে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি মিস, আজকে বিকেলের দিকে এইখানে একজন মেয়েকে আনা হয়েছিল। নাম রিয়ানা। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার। সে এখন কোনো দিকে বলতে পারবেন? রিসেপশনিস্ট অতি বিনয়ী সুরে বলে, লেট চেক স্যার। অতঃপর সে জানায় এমন একজনকে এইখানে আনা হয়েছে। সে 3rd ফ্লোরে আছে। সে আর অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে পড়ে দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর যেতেই সে দেখতে পায় সামনের বেঞ্চেই রিয়ানা বসে আছে। দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। সে দ্রুত রিয়ানার কাছে চলে আসে। আলতো স্বরে ডেকে উঠে, রিউ পাখি। আমি দেয়ালের সাথে মাথা রেখে চোখ বন্ধ করেছিলাম। এমন সময় কাউরো অতি মধুর ডাকে চমকে উঠি। চটজলদি চোখে সামনে তাকাতেই কাঙ্ক্ষিত মানুষটির চেহারা ভেসে উঠে। আমি তাকে দেখে আলতো স্বরে বলে উঠি, ডাক্তার রিয়ান। রিয়ান কিছু না বলে আমার সামনে হাঁটু গেড়ে বসে। তার এহেন কাণ্ডে চমকে উঠি। আশেপাশে তাকিয়ে দেখি সকলে হা করে তাকিয়ে আছে। আমি তাদের দিক থেকে চোখ ঘুরিয়ে নিয়ে রিয়ানের দিকে চোখ স্থির করি। তাকে পর্যবেক্ষণ করতে থাকি। চুলগুলো একদম অগোছালো আর উস্খুস্কো। চোখ দুটি অসম্ভব লাল। গায়ে এপ্রন নেই। পরনের ইন শার্টটি খোলা। মুখ একদম রক্তশূন্য হয়ে আছে। কেন জানি খুব মায়া হচ্ছিল তার উপর। রিয়ান তার একটি হাত আমার গালে রাখে। সাথে সাথে আমি কেঁপে উঠি। অতি শীতল তার স্পর্শ। আমি কিছু বলতে যাব তার আগেই রিয়ান করুণ কণ্ঠে বলে, তুমি ঠিক আছো? এইসব কিভাবে হলো? এই বলে আমাকে করুণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে। ডান সাইডের হাতের কুনি থেকে একটু নিচে ব্যান্ডেজ করা। ডান পায়ের নিচের দিকে আরেকটা ব্যান্ডেজ।
মাথার একটি কোণায় ওয়ান টাইম ব্যান্ডেজ, বাম পায়ের আগাতে সেভলন দিয়ে ওয়াশ করে খোলা রাখা। মুখ একদম মলিন হয়ে আছে। আমি জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ছোট করে বলি, মাঝ রাস্তায় রিকশার চাকা ছুটে যায় আর অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। রিয়ান হুট করে রুদ্ধদ্বার কণ্ঠে বলে উঠে, সব আমার দোষ। আমি তোমায় একা না ছাড়লে এমন কিছুই হতো না। সব আমার দোষ। আমি দ্রুত বলে উঠি, একদম না, এতে আপনার দোষ ছিল না। ইট ওয়াজ জাস্ট এন কোইন্সিডেন্স। রিয়ান কিছু না বলে চুপ করে থাকে। তার চোখ দুটো আরো রক্তিম হয়ে আসে। বেশ কিছুক্ষণ মৌনতা বজিয়ে রেখে সে উঠে দাঁড়ায়। কাট কাট গলায় বলে, বাসায় চল। এই বলে আমার পিঠের নিচে হাত দিয়ে আমাকে উঠতে সাহায্য করে। আমি দাঁড়াতে নিলেই খট করে আহ বলে বসে পড়ি। ডান পা একদম মচকে গিয়েছে, যার জন্য উঠে দাঁড়াতে পারছি না। তার উপর সারা শরীর জুড়ে টুকরো টুকরো ব্যথা তো আছেই। রিয়ান তা দেখে কিছুক্ষণ আমার মুখ পানে তাকিয়ে রইল। আমি করুণ চোখে তাকাতেই সে আমায় কোলে তুলে নেয় আর হাঁটা দেয়। ক্লিনিকে উপস্থিত সকলেই বিস্ময়কর চোখে আমাদের দিকে তাকিয়ে থাকে। রিয়ান সেই সব তোয়াক্কা না করে এগিয়ে যেতে থাকে, আর আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকি। বিছানায় পিঠ ঠেকিয়ে বসে আছি। আমার মুখোমুখি হয়ে বসে আছেন রেনু আন্টি। তার মধ্যে বিচলিত ভাব স্পষ্ট ফুটে উঠেছে। সে বারবার অস্থির ভরা কণ্ঠে এইটা ওইটা জিজ্ঞেস করছেন। কথা বলতে গিয়ে চোখ তার নরম হয়ে এসেছে। বেশ কিছুক্ষণ কথা বলার পর তিনি চলে যান আমার জন্য স্যুপ করে আনতে। আন্টি যেতেই আমি বাদিকে তাকাই। রিয়ান দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। গভীর তার চাহনি। বেশিক্ষণ তার দিকে তাকিয়ে থাকতে পারলাম না। চোখ ঘুরিয়ে নিলাম। কিছু সময় ব্যতীত তিনি ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলেন। আমার পাশে বসে মৃদু কণ্ঠে বলেন, আর ইউ ফিলিং বেটার নাও? আমি কিছু না বলে মাথা দুই পাশে দুলাই। সে আমার হাত ধরে চেক করতে থাকে আমি অন্য কোথাও ব্যথা পেয়েছি কিনা। পায়ে হাত দিতে নিলেই আমি চেঁচিয়ে উঠি, আরে হারে কি করছেন? রিয়ান এক রামধমক দিয়ে আমায় চুপ করিয়ে দেয়। তারপর আমার পা দেখতে থাকে। তারপর আমার কাছে এসে মাথার চোটটা দেখতে থাকে। অতঃপর দেখা শেষে তিনি ছোট করে বলেন, রেস্ট নাও। এই বলে তিনি উঠে দাঁড়ান। আমাকে বিছানায় শুয়ে দিয়ে সিঙ্গেল কম্বলটা জড়িয়ে দেন। অতঃপর তিনি হুট করে আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দেন। তারপর দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যান। আর আমি তার যাওয়ার দিকে হ্যাবলার মতো তাকিয়ে থাকি। সবকিছু এত দ্রুত হলো যে আমার সবকিছু বুঝে উঠতে বেশ সময় লাগল। অতঃপর বুঝতে পেরে আমার গাল দুটো লাল হয়ে যায়। সাথে সাথে আমি কম্বলের নিচে মুখ লুকাই। একটু আগেই আদিব অফিস থেকে বাসায় ফিরেছে। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই পায়েল চায়ের কাপ নিয়ে হাজির। আদিব সেই দিকে একবার তাকিয়ে কিছু না বলে আয়নার সামনে চলে যায় চুল মুছার জন্য। পায়েল এতে একটু কষ্ট পেল ঠিকই, কিন্তু তাও সে মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে নেয়। চায়ের কাপটা পাশের ছোট টিটেবিলে রেখে দেয়। তারপর আদিবের দিকে এগিয়ে যায়। আদিবের হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দেয়। তারপর আদিবের কাছ টাওয়ালটা নিয়ে সুন্দর করে আদিবের মাথা মুছে দিতে থাকে। অতঃপর মুছা শেষ হলে পায়েল আলতো হাতে আদিবের চুলগুলো এলোমেলো করে দেয়। আদিব কিছু না বলে উঠে দাঁড়ায়। পায়েল তা দেখে পিছন থেকে হাত টেনে ধরে। অতঃপর করুণ কণ্ঠে বলে, আর একটা সুযোগ কি দেওয়া যায় না? পিছনের গ্লানি ভুলে নতুনভাবে সব শুরু করা যায় না? আদিব এক ঝাটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলে, সব এতটা সোজা না। যে ঘা তুমি দিয়েছ তা অতি গভীর। এত সহজে তা লাঘব হবে না।
আচ্ছা, তোমার জায়গায় যদি আমি থাকতাম আর ঠিক এমন অবহেলা, কষ্ট উপহার দিতাম, তাহলে কি তুমি পারতে আমাকে ক্ষমা করতে? সব ভুলে যেতে? ডু ইউ নো হোয়াট? আমি নিজেও সব ভুলতে চাই, কিন্তু পারি না। যতবারই তোমাকে দেখি ততবারই সেই তিক্ত স্মৃতিগুলো আমায় তাড়া করে। বড্ড পোড়ায় আমায়। কষ্ট ততটুকুই দেওয়া উচিত যতটুকু সহ্যের সীমা থাকে। কিন্তু তুমি তো শুধু সেই সীমা লঙ্ঘন করনি, বরং আমায় এখন ছন্দছাড়া করে দিয়েছ। পায়েল করুণ কণ্ঠে বলে। আম সরি। আদিব তাচ্ছিল্যের হাসি হেসে বলে। সরি বললেই কি সব ঠিক হয়ে যায়? তোমার দেওয়া কষ্টের সামনে এই সরি কি অতি তুচ্ছ নয়? পায়েল ছলছল চোখে আদিবের দিকে তাকায়। আদিব পায়েলের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। এইখানে থাকলে হয়তো সে ফুটবল হয়ে পড়বে, যা সে চায় না। সে চায় পায়েলকে বুঝাতে আসলে সে কি হারাতে বসেছিল, সাথেই ভবিষ্যতে এমন কথা যাতে দ্বিতীয়বার লুকাবার আগে ও 100 বার ভাবে। এইদিকে পায়েল আনমনে বলতে থাকে, যত যাই হোক আদিব, আমি আপনাকে মানিয়েই ছাড়ব। এর জন্য যদি আপনার উপর আমাকে স্ত্রীর অধিকার দেখাতে হয় তাহলে তাই হোক। বিছানায় আধশোয়া হয়ে শুয়ে আছি। একটু আগেই আন্টি আমায় খাবার আর মেডিসিন খাইয়ে দিয়ে গিয়েছেন। খাওয়ার সাথে সাথে শোয়া ভালো নয়, বিধায় এইভাবে বসে আছি। চোখ বন্ধ করে দেয়ালে মাথা ঠেকিয়ে আছি। এমন সময় কাউরো পায়ের আওয়াজ পেয়ে চোখ খুলে তাকাই। দরজার দিকে তাকাতেই রিয়ানকে চোখে পড়ে। চেহারায় তার গম্ভীরতা। সে আমার কাছে এসে দাঁড়িয়ে একটা চিরকুট এগিয়ে দেন। তা দেখে আমার ভ্রুকুটি কুঞ্চিত হতে আসে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তার মুখপানে তাকিয়ে থেকে চিরকুটটার দিকে তাকাই। অতঃপর আলতো হাতে চিরকুটটা নেই। চিরকুটটা খুলে দেখি একটা নাম্বার। আমি কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকাই। সে কাট কাট গলায় বলে, আমার নাম্বার এখনই মুখস্থ করো। যতক্ষণ না তুমি এই নাম্বার মুখস্থ করছো ততক্ষণ আমি তোমার রুম থেকে যাচ্ছি না। তার কথা শুনে আমি ভ্যাবাচেকা খেয়ে যাই। অবিশ্বাস্য কণ্ঠে বলি, মানে? রিয়ান ট্রাউজারের পকেটে 2 হাত ঢুকিয়ে ভাবলেশহীন ভাবে বলে, আমি চাইনি যে বা বাংলিশ ভাষায় কিছু বলিনি যে তোমার বুঝতে অসুবিধা হবে। আমি এইবার নিজেকে সামলে বলি, না মানে কেন? রিয়ান আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, অ্যাক্সিডেন্ট করে মোবাইল হারিয়েছ, ভালো কথা। অতঃপর সাহায্যের জন্য ফোন দিয়েছ কার কাছে? আঙ্কেলের কাছে। সে আবার আমায় ফোন দিয়ে জানিয়েছে আর আমায় যত দ্রুত সম্ভব তোমার কাছে যেতে বলেছে। আমি কথার মাঝে ফোড়ন দিয়ে বলি, এতে আমার কি দোষ? আমার আব্বু বাদে কাউরো নাম্বার মুখস্থ নেই। এখন একা একা আসতে পারছিলাম না বলে বাধ্য হয়ে আব্বুকে ফোন দিতে হয়। তখন আমি আব্বুকে বলি আপনাকে ফোন দিয়ে জানাতে। রিয়ান কঠোর কণ্ঠে বলে, বাই এনি চান্স ভবিষ্যতে যদি আবার কোনো বিপদ হয় আর তোমার আর্জেন্ট সাহায্য প্রয়োজন, তখন কি আজকের মতোই করবে নাকি? স্টুপিড। এখন যা বলছি তা করো। মুখস্থ করো নাম্বারটা। আমি কাঁদো কাঁদো হয়ে বলি, আমি তো এখন অসুস্থ। তাই বলছি কি কালকে মুখস্থ করি। রিয়ান সোজাসাপটা ভাবে বলে, শোনো মোর এক্সকিউজ। চুপচাপ মুখস্থ করো, আমি এইখানেই আছি। হারি আপ। আমি বিড়বিড় করে বলি, আস্ত খাটাস একটা। অসুস্থ দেখার পরও একটু মায়া দয়া করে না। বদদোয়া দিল এর কপালে যাতে কোনো কালেই বউ না জুটে। হুহ। খাটাস খাটাস খাটাস। রিয়ান এইবার গলা খেকিয়ে বলে, হারি আপ। আমি এইবার কাদো কাদো হয়ে নাম্বার মুখস্থ করতে থাকি। আর মনে মনে রিয়ানের 14 গুষ্টি উদ্ধার করতে থাকি। চারদিকে মিষ্টি রোদের ছড়াছড়ি।
দক্ষিণা জানালা দিয়ে এক ফালি রোদ এসে পড়ছে রুমের মেঝেতে। দূর আকাশে উড়ে চলেছে কাকপক্ষী। জানালার কার্নিশে 2 জোড়া চড়ুই পাখি বসে খুনসুটি করছে। মৃদু বাতাসে শুকনো পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। বেশ মিষ্টি এক পরিবেশ। আমি বাবার কাঁধে মাথা রেখে দক্ষিণা জানালার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছি। মা আমাকে পরম যত্নে নাস্তা খাইয়ে দিচ্ছে। আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে বাবা আর মা দুজনই সকাল সকালই চট্টগ্রাম থেকে ঢাকায় এসে হাজির হয়। এসেই আমাকে দেখার জন্য একদম অস্থির হয়ে পড়েন। অতঃপর রুমে এসে একদম প্রশ্নের ঝড় তুলে ফেলে। বাবা সব জানার পরও কেমন হাঁসফাঁস করছিল, হয়তো আমার হাতে পায়ে ব্যান্ডেজগুলো দেখে। মা তো একদম কেঁদে দেয় অবস্থা। মা আমার একটু বেশি ইমোশনাল। সবার বেলায় না, শুধু আমার বেলায়। এইদিকে আমি তাদের 2 নয়ন ভরে দেখছিলাম। কতদিন পর দেখছি তাদের। আমি তাদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিতেই তারা মুহূর্তে শান্ত হয়ে যায়। অতঃপর তাদের বুঝাই আমি ঠিক আছি। তখন গিয়ে তারা প্রশান্তির নিঃশ্বাস নেয়। তাও মনের মধ্যে তখনও কিছুটা সংকোচ রয়েই যায়। এইদিকে আন্টি বাবা মাকে দেখে তোড়জোড় লাগিয়ে দেয়। ভালোমন্দ রাঁধতে ব্যস্ত হয়ে পড়ে। আঙ্কেল গিয়েছে বাজারে। আঙ্কেল বাবাকে দেখে আজকের সকল মিটিং ক্যান্সেল করে দেয়। কতদিন পর দেখা, তাই আজকে সে বাবার সাথে জমিয়ে আড্ডা দিবে। রিয়ান বাবা মার সাথে দেখা করে চলে যায় মেডিকেলে। মা আমাকে খাইয়ে দিচ্ছে আর সমান তালে বকে চলেছে, রিকশায় উঠার আগে ভালোমত দেখে শুনে উঠবি না। আমি মার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলি, রিকশা আবার কেমনে দেখে মা? আমি এখন মেকানিকের সকল পার্ট খুলে খুলে চেক করে তারপর উঠব নাকি? মা এক ধমক দিয়ে বলে, একদম বেশি কথা বলবি না। এখন থেকে রিকশায় উঠলে দেখে উঠবি ব্যাস। আমি শান্ত ভঙ্গিতে বলি, আচ্ছা, তাহলে আমাকে একটা কথার উত্তর দাও। যদি উত্তরটা দিতে পারো তাহলে আমি তোমার কথা শুনব। মা আমার মুখে খাবার ঢুকিয়ে দিয়ে বলে, আচ্ছা বল। আমি খাবার চিবুতে চিবুতে বলি, টেবিলের উপর রাখা ওই 2 কলমের দিকে তাকিয়ে বলতো কোনটায় কালি আছে আর কোনটায় কালি নেই। আমার কথায় মা যেন ভ্যাবাচেকা খেয়ে যায়। চোখ বড় বড় করে তাকিয়ে বলে, ফাজলামো করছিস? 2টা কলমই তো এক। বাহির দিক দেখে কিভাবে বলবো যে কোনটায় কালি আছে কোনটায় নেই? আমি এক চিলিক হাসি দিয়ে বলি, এক্স্যাক্টলি। যেমন তুমি কলম 2টির বাহির দিক দেখে বুঝতে পারলে না কোনটায় কালি আছে আর কোনটায় নেই, তেমনই রিকশার বাহির দেখে আমি কিভাবে বুঝবো সেটা ত্রুটি আছে নাকি নেই। আর এইটা শুধু রিকশার বেলায় নয় বরং সকল জিনিসের উপরই প্রযোজ্য। এমনকি মানুষদের উপরও বাহির দিক দিয়ে কখনোই বোঝা যায় না তার ভিতর কেমন। তাই তো বেশিরভাগ ক্ষেত্রেই সকলে মানুষ চিনতে ভুল করে। মা আমার দিকে চোখ রাঙিয়ে বলে, এত জ্ঞানী জ্ঞানী কথা তোকে কে বলতে বলেছে? ডাক্তারি পড়ে কি জ্ঞান বেশি বেড়ে গিয়েছে তা বুঝাচ্ছিস? আমি কিছু না বলে হালকা হাসি। বাবাও আমার সাথে মিটিমিটি করে হাসছে। তা দেখে মা তেলে বেগুনে জলে উঠে বলে, বাপ মেয়ে হয়েছে এক পদ, দুইজনেই বদের হাড্ডি। এদের নিয়ে যে আমি এত বছর ধরে কিভাবে সংসার করছি তা আল্লাহ মাবুদি জানে। এই বলে খাবার প্লেট নিয়ে রাগে গজগজ করতে করতে চলে যায়। তা দেখে আমি উচ্চ স্বরে হেসে উঠি। মাকে এইভাবে রাগাতে আমার বেশ লাগে। বাবা তা দেখে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এইভাবেই সবসময় হাসি খুশি থাকিস মা। বাবার এমন কথা শুনে আমি চমকে উঠি। সোজা হয়ে বিছে তার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। তা দেখে আমার বুক ছেদ করে উঠে। পুরানো কিছু স্মৃতি টনক নেড়ে উঠে।
আমি অস্পষ্ট স্বরে বাবাকে জিজ্ঞেস করি, আব্বু তুমি হঠাৎ এই কথা কেন বললে? কিছু কি হয়েছে? বাবা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, তোর থেকে কিছু লুকাতে চাচ্ছি না। কেননা লুকালে তোরই ক্ষতি। আবার তোকে সেই ঘটনা মনে করে দিতেও চাইছি না। আমি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করি, কি বলতে চাইছ? বাবা আমার দিকে করুণ চোখে তাকিয়ে বলেন, ওরা খুঁজছে তোকে। আমি কথাটা জানার সাথে সাথে বিষয়টা কোনো মতে চাপিয়ে দেই, কিন্তু তা কতক্ষণ তা আমার জানা নেই। তাই তোকে সাবধান থাকতে হবে। যে কোনো মুহূর্তে তারা তোর খবর পেতে পারে। আমি ভয়ে কয়েকটা ঢোক গিলি, অস্থির হয়ে উঠি। অতঃপর লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করি, নিজের মনোবল শক্ত করি। বাবার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলি, পরিণতি কি খুব খারাপ হবে? বাবা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, পরিণতি তো সেই শুরু থেকেই নির্ধারিত। সব জেনে শুনেই তো তুই ডিসিশনটা নিয়েছিলি। ডিসিশনটা তো সম্পূর্ণ তোর ছিল, আমার না। তাই এখন খুব খারাপ হবে নাকি কম তা ভেবে লাভ কি? আমি বাবার দিকে তাকিয়ে মৃদু গলায় বলি, এখনো রেগে আছো? রেগে থেকে আর কি লাভ বল? যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। সবই এখন ভাগ্য বলে মেনে নিয়েছি। কিন্তু এর মাঝে মধ্যে এর পরিণতির কথা ভাবলে বুকটা হাহাকার করে উঠে। তোর, আমি বাবাকে বলতে না দিয়ে বলি, যা হওয়ার হবে। তুমি ভালো করেই জানো তোমার মেয়ে এইসবে ভয় পায় না, আর না কখনো পাবে। বাবা মিষ্টি হাসি হেসে বলে, তার প্রমাণ তো আরো কয়েক বছর আগেই পেয়েছি। কিন্তু কি করব বল? বাবার মন তো। কিভাবে মানব বিষয়টা আমি বল? অপ্রিয় সত্য হলেও এইটা তোমায় মানতেই হবে। নিজেকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। চিন্তা তো শুধু অন্য কিছু না। সে যাই হোক, এখন আর এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। যা হওয়ার হবেই। তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না। আর হ্যাঁ, তুমি প্লিজ নর্মাল থেক, প্লিজ। বাবা আর কিছু না বলে আমার দিয়ে করুণ চোখে তাকালেন। তারপর বলেন, আরেকবার কি ভেবে দেখে যায় না? আমি কাট কাট গলায় বলি, না। বাবা আর কিছু না বলে চুপ হয়ে রইলেন। আমিও চুপ করে রইলাম। মাথাটা এখন ভনভন করছে, সবকিছু ঘোলাটে লাগছে। ধোকা ধোকা লাগছে সব। জীবনটাকে বিষাদময় লাগছে। বিকেলে আধশোয়া হয়ে শুয়ে আছি। চোখ দুটো বন্ধ করে গভীরভাবে কিছু ভাবছি। এমন সময় দরজা খোলার আওয়াজ কানে আসতেই চোখ খুলি। দরজার দিকে তাকাতেই রিয়ানকে দেখতে পাই। সে ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসছে। পরনে নেভি ব্লু টি শার্ট আর গ্রে কালারের ট্রাউজার। হাত দুইটি ট্রাউজারের পকেটে ঢুকানো। চুলগুলো ভেজা অবস্থায় থাকায় কপালের সাথে একদম লেপ্টে গিয়েছে। বুঝাই যাচ্ছে মেডিকেল থেকে এসে কিছুক্ষণ আগেই শাওয়ার নিয়ে বেরিয়েছেন। চোখে মুখে স্নিগ্ধতা ছেয়ে আছে। একবার তার মুখপানে তাকালে চোখ ফিরানো দায় সমান। আমি বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেই, এইভাবে তাকে চেক আউট করা ঠিক না। এইসব ভাবতে ভাবতেই রিয়ান আমার একদম কাছে চলে আসে। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করে, শরীর এখন কেমন? আমি তার দিকে তাকিয়ে স্মিত হেসে বলি, হ্যাঁ ভালো। রিয়ান কিছুক্ষণ আমার মুখপানে তাকিয়ে থেকে নিজের পকেট থেকে 4টি ডেইরি মিল্ক সিল্ক বের করে এগিয়ে দেয়। তারপর বলে, তোমার জন্য। আমি মুচকি হেসে চকলেটগুলো নিয়ে নেই। তারপর মিষ্টি হাসি হেসে বলি, এইগুলা আমার ফেভারিট। থ্যাংক ইউ সো মাচ। বাই দা ওয়ে হঠাৎ চকলেট দিল নজে। রিয়ান পুনরায় পকেটে হাত গুজে বলে, এমনি। আমি তার দিকে ছোট ছোট করে তাকিয়ে থেকে বলি, উহু।
আপনি মিথ্যে বলছেন। আপনি মোটেও এমনি এমনি আমায় চকলেট দেননি। বরং আমার সাথে উঁচু গলায় কথা বলেছিলেন প্লাস জোর খাটিয়েছেন বলেই আপনার এখন খারাপ লাগছে। তাই ক্ষমা হিসাবে এই চকলেটগুলো দিচ্ছেন। কিন্তু মুখে তা স্বীকার করছেন না। কিন্তু কথাগুলো আর রিয়ানকে বলতে পারলাম না। বরং মনে মনেই বললাম। অতঃপর দীর্ঘ শ্বাস নিয়ে বললাম, অহ আচ্ছা। তখনই আমার চোখ যায় রিয়ানের ডান হাতের কুনোইয়ের দিকে। সেখানে ছোট ছোট দুইটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। আমি চট জলদি পায়ের দিয়ে তাকিয়ে দেখি সেখানেও এমন দুইটো ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। তা দেখে আমি রিয়ানের দিকে তাকিয়ে বলি, হাতে পায়ে ব্যথা কিভাবে পেলেন? রিয়ান ভাবলেশহীন ভাবেই বলে, এই তো। আমি এইবার চুপ করে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকি। আমার আর বুঝতে দেরি নেই যে রিয়ান আবার নিজেকে আঘাত করেছে। এমনই হয়। আমি কোথাও ব্যথা পেলে পরের দিনই রিয়ানও সেই একই জায়গায় ব্যথা পেয়ে বসে আছে। প্রথমত সবই কোইন্সিডেন্স ভাবলেও পরে বুঝতে পারি সবই ইচ্ছাকৃত। কিন্তু আমি কখনো তার কারণ জিজ্ঞেস করিনি। এর মুখ্য কারণ উত্তর হয়তো বা আমি জানি। কিছু কিছু জিনিস মুখে বলা লাগে না, এইভাবেই তা অনুভব করা যায়, বোঝা যায়। রিয়ানের বেলায়ও সেম। আমি ছোট এক নিঃশ্বাস নিয়ে রিয়ানের দিকে তাকাতেই দেখি সে গভীর নয়নে আমার দিকে তাকিয়ে আছে। আমার যেন কি হলো জানি না। আমি চট করে বলে উঠি, ডু ইউ লাভ মি? চলবে।